দেখো আজকের ক্লাস 9-এর এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের জানুয়ারি মাসের কোশ্চেনের সমাধান। দেখো 1-এর ক কী আছে, -2/3 সংখ্যাটি অপশান ডি একটি মূলদ সংখ্যা। তোমরা ঠিক এটা উত্তর লিখে দেবে, 1-এর ক লিখবে 2/3 -2/3 সংখ্যাটি অপশান ডি একটি মূলদ সংখ্যা, ঠিক এটা লিখবে। এবার কেন এটা হলো সেটা আমি ব্যাখ্যাটা বোঝাচ্ছি, ব্যাখ্যা তোমাদের লেখার দরকার নেই। আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, এবং q নট ইজিক্যাল টু 0, q কখনোই 0 হতে পারবে না। তাহলে এখানে p কোনটা, এই যে 2 হচ্ছে p আর 3 হচ্ছে কি q, আমরা মাইনাসটা এখানে না দিয়ে এখানেও মাইনাস দিতে পারি, -2/3। তাহলে 3 হচ্ছে q, 2 হচ্ছে কি p, তা p/q আকারে তো দেখতে পাচ্ছি আমরা এটা রয়েছে। আর নিচে এটা 3 না হয় কি এটা 0 রয়েছে, 0 তো নেই, তার মানে কি এটা একটি মূলদ সংখ্যা। তাই কি লিখলাম, -2/3 সংখ্যাটি অপশান ডি একটি মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো পরেরটা দেখো, খ কি দিয়েছে, 0. এই যে তোমরা এরকমভাবে জিনিসটা টুকে নেবে, 0.450 4500 45000 এইভাবে ডট 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 দেবে। সংখ্যাটি একটি এরকম হাইফেন দেবে, অপশান ডি অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা। এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট উত্তর। কেন এটি অসীম এবং অনাবৃত সংখ্যা হচ্ছে সেটাই বোঝানোর। দেখো 0.45 রয়েছে, 450। নেক্সট টাইম কী হচ্ছে 4500, তারপর কী হচ্ছে 45000, তারপর কী হবে 450000। তার মানে কি এমন কি হচ্ছে যে 454545 এমন তো হচ্ছে না, বা 450 450 450 একই সংখ্যা তো রিপিট হচ্ছে না। দেখো প্রতিটা ক্ষেত্রে একটা করে শূন্য বাড়ছে, তো তার মানে কি এটা কোনো সীমা নেই, অসীম জিনিসটা রয়েছে 1 নম্বর কথা, প্লাস অনাবৃত, আবৃত হচ্ছে না। তার মানে 450 450 450 এরকম কিন্তু হচ্ছে না। যদি এরকম হতো তাহলে বলতাম আবৃত, কিন্তু এখানে দেখো 450 4500 এরকমভাবে জিনিসটা বাড়ছে, তাই এটা অনাবৃত এবং অসীম, মানে এটার কোনো সীমা নেই। তাই অপশান ডি অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এরকমভাবে লিখবে, লিখে জিনিসটা বুঝে নেবে। বোঝাটা কিন্তু সবার আগে, আমরা যদি শিখতে পারি তাহলেই হবে। করা তো করেই দেওয়া যায়, আমি শুধু উত্তর তো লিখেই দিতে পারতাম না বুঝিয়ে, কিন্তু আমি বোঝাবো প্রতিটা অঙ্ক, তোমরা ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। দেখো গয়েরটা কি বলেছে, পাই ও ই হলো এরকম ড্যাশ দেবে, অপশান ডি তুরীয় অমূলদ সংখ্যা। 4টে অপশান ছিল না, তোমরা অপশান ডি তুরীয় অমূলদ সংখ্যা এইরকম গ দিয়ে এটা পুরো লিখে নেবে, মানে এটাই তোমাদের উত্তর হয়ে গেল। এবার কেন হলো দেখো ব্যাখ্যাটা আমি করে দিয়েছি। পাই ও ই ইত্যাদি অমূলদ সংখ্যারা ওপরের মতো পূর্ণ সংখ্যার সহগযুক্ত নয়। এরা কিন্তু পূর্ণ সংখ্যার সহগযুক্ত কখনো হয়, বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ নয়। এরা কিন্তু বহুপদী যে সংখ্যামালাগুলো থাকে সেখানে সমীকরণের বীজও কিন্তু হয় না। এই ধরনের সংখ্যাদের অবীজীয় তুরীয় অমূলদ সংখ্যা বলে। তো আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, তাহলে কি লিখবে, পাই ও ই হলো অপশান ডি তুরীয় অমূলদ সংখ্যা। দেখো নেক্সট, তারপরে কি দিয়েছে 2-এর, দেখো এরপরে কি রয়েছে 2-এর ক 0.36 ওপরে দুটো ডট বা দশমিকের মতো রয়েছে। সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত দশমিক, এরকম ব্যাকেট দেবে, সত্য লিখবে। এটা কিন্তু ডাইরেক্ট উত্তর, কিন্তু তোমরা উত্তরটা লিখে নেবে। কেন এটা সত্য হলো সেটাই আমি বোঝাবো, সত্য কেন হলো, তাই তো। দেখো 36 দুটো উপরে ডট আছে, তার মানে কি 36-এর পর 36 36 36 36 এভাবে চলতে রয়েছে না, এভাবে চলতেই থাকছে। এই এতবার 36 36 36 রয়েছে বলে আমরা একটা 36 লিখে দুটো ডট দিয়ে দিয়েছি উপরে, তাই তো। তার মানে কি সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত দশমিক, এটা তো আবৃত সংখ্যা, অনাবৃত নয়। কারণ প্রতি ক্ষেত্রেই দেখো 36 36 36 এটাই আসছে, এমন না কিন্তু যে 360 3600 বা 365 3657 36578 এরকম, এটা কিন্তু হচ্ছে না। এটার মানে কি উপরে দুটো ডট রয়েছে মানে 36 36 36 এভাবে জিনিসটা চলতে থাকছে কন্টিনিউ, এই জন্য উপরে দুটো ডট রয়েছে। এটাকে আমরা কি বলবো, সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত দশমিক, অর্থাৎ এটি কি সত্য। তোমরা ঠিক এরকম লিখবে। তারপরে দেখো খ, দেখতে পাচ্ছ তোমরা খ, দেখো 0 ইনভার্টেড কমার মধ্যে 0কে এরকমভাবে রাখবো, তোমরা জাস্ট এটা লিখে দেবে, এটা হচ্ছে উত্তর। 0কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0। এটা তো অবশ্যই সঠিক,
জিরোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তো, আমি ব্যাখ্যাটা বলে দিয়েছি। দেখো তোমরা ঠিক এরকমভাবে খ বলে এরকমটা লিখে নেবে, লিখে নিয়ে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো বলে এরকম সত্য লিখবে। এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট উত্তর। কেন এটা হলো আমি সেটাই বলবো। দেখো ব্যাখ্যা বলে আমি ব্যাখ্যাটা তোমাদের দিয়ে দিয়েছি। দেখো জিরোর নিচে আমরা 5কে বসাতে পারি, ওপরে 0 নিচে 5 হতেই পারে, তাই না? যদি 0 নিচে 5 বসে তাহলে 0টা কি পি আর 5 কি কিউ, তার মানে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। আর 0 নিচে 0 কখনো আমরা বসাতে পারবো না, তাই তো? কিন্তু 0 নিচে 5, 0 নিচে 6 কিছু একটা হতেই পারে। 0 নিচে 5 মানে কি সংখ্যাটা পুরো 0তে পরিণত হয়। 0 নিচে যদি আমি 2 দিই মানে সংখ্যাটা পুরো 0তে পরিণত হলো। তাহলে আমরা 0কে বলতেই পারি 0/5 বা 0/2 বা 0/4, যা খুশি তাই বলতে পারি। তাহলে 0কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তো। তাহলে এটি কি তাহলে এই যে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা তো। আর কিউ নট ইজ ইকুয়াল টু 0, কিউ তো 0 নয়, তার মানে কি এটা সত্য। তা তোমরা এটা লিখে এটা সত্য করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে নিয়ে এসছি গ। তোমাদেরকে পেজের মধ্যে আমি জিনিসটা লিখে সমাধান করেছি। আজকে আমি পড়াতে আমার মনে হলো যে 9-এর এই অঙ্কের এটা ভিডিও করে দিই আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে, যে স্যার ভিডিওটা করলে আমরা বাড়িতে বসে একটু করে নিতে পারবো, আর বন্ধুবান্ধব যাদের টিউশন নেই তারা যাতে বাড়িতে বসে করতে পারে এবং শিখতে পারে। এই দুটো কারণেই স্টুডেন্টদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তোমরা দেখবে শেষ পর্যন্ত, আর শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। শুধু উত্তর নয়, শুধু উত্তর করে একদম করে নিলাম তা নয়, অঙ্ক শেখা, অঙ্ক করা, এটাই বড় কথা। দেখো গ কি বলেছে, সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত। সব পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত, ব্র্যাকেট দিয়ে এরকম মিথ্যা লিখে দেবে, ক দিয়ে এরকম লিখে মিথ্যা। তার মানে কি এটাই হচ্ছে উত্তর। তার মানে কি সব পূর্ণ সংখ্যাই তো অখণ্ড সংখ্যা, তাই না? অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত, পূর্ণ সংখ্যা যাদেরকে আমরা বলি। তাহলে এটা কি কখনোই সঠিক হবে? সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত? সব পূর্ণ সংখ্যা তো অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত নয়, তাই তো? এটা তোমাদের বইয়েই আছে, তোমরা বইয়ে দেখবে সামনের দিকেই আছে, অঙ্কগুলো আমি করিয়েছি, আমি করেওছি এর আগে। তো এটা অন্তর্ভুক্ত, অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখানে দিয়েছে অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত, তাই এটি মিথ্যা। দেখো তারপরে 3-এর ক কি বলেছে, উদাহরণ 1 এরকমভাবে তোমরা কোশ্চেনটা আশা করি সামনে রেখেছো, আর কোশ্চেনটা দেখবে তারপরেই অঙ্কগুলো দেখবে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। বলছে দেখো যখন দুটি পূর্ণ সংখ্যা, মানে আমি দুটো উদাহরণ এখানে দিয়েছি, তোমরা যে কোনো পূর্ণ সংখ্যা ধরে নিতে পারো। আমি ধরেছি 10 আর 5কে, ঠিক আছে? এরকমভাবে উদাহরণ 1 লিখবে, তারপর কি করবে, যখন দুটি পূর্ণ সংখ্যা 10 ও 5, ঠিক আছে? আমি 10 আর 5 এই দুটো পূর্ণ সংখ্যা নিয়েছি, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করব, কি পেলাম 2। এখানে দেখো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল একটি পূর্ণ সংখ্যা, তো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা দিয়ে যখন এটাকে ভাগ করছি 2 পাচ্ছি, তাহলে 2 কি একটা পূর্ণ সংখ্যাই তো। তার মানে কি দুটো পূর্ণ সংখ্যার ভাগফল একটি পূর্ণ সংখ্যা। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারলাম। উদাহরণ 2 কি বলছে, যখন দুটি পূর্ণ সংখ্যা 4, দেখা গেল আমি একটা পূর্ণ সংখ্যা নিলাম 4, একটা নিলাম 5, এবার 4কে 5 দিয়ে ভাগ করছি। দেখো 4কে যদি 5 দিয়ে ভাগ করি কী পাবো, 0.8, এই যে পয়েন্ট দিয়ে দশমিক দিয়ে শূন্য আনলাম, 5 আর 8 40, তাহলে 0.8 পেলাম। তার মানে কি এখানে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল একটি ভগ্নাংশ সংখ্যা। দেখো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগ করে আমরা কি পেলাম, ভগ্নাংশ। দেখো দশমিক রয়েছে, তাই না? তাহলে আমরা উত্তরে কি বলতে পারি, অতএব দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। এই যে হতে পারে, এই যে পূর্ণ সংখ্যা হয়ে গেল, দেখেছো? এই যে 2 পূর্ণ সংখ্যা হয়ে গেল। আবার দেখো 0.8 দশমিক সংখ্যা হলো, তার মানে কি পূর্ণ সংখ্যাও হতে পারে আবার দশমিক ভগ্নাংশও হতে পারে। ঠিক এইরকমভাবে তোমরা জিনিসটা লিখে নেবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা তোমরা লিখে নেবে। তো আশা করি তোমরা ভিডিওটা তোমরা পজ করে জিনিসটা করবে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। দেখো 3-এর খ -4-এর হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ তোমরা, -4-এর হোল স্কোয়ার। একে আমরা কি বলতে পারি? দেখো এটা খুব সুন্দর একটা সোজা একটা জিনিস, আমি একটুখানি ভাঁজ করে তোমাদেরকে দেখাই। দেখো তোমাদের পুরোই আসছে খ, তাই তো? হ্যাঁ, দেখো -4-এর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার তো, তাহলে -4-এর ওপরে 2 রয়েছে মানে স্কোয়ার, তার মানে কি বলতে পারি, -4 দুবার রয়েছে। দেখো -4 গুণ -4, জিনিসটা এরকম থাকলেই তো -4-এর মাথায় স্কোয়ার হয়, উপরে 2 রয়েছে তাই -4 গুণ -4। যদি ওপরে 3 থাকতো তাহলে কী করতাম, -4 গুণ -4 গুণ -4,
যদি 4 থাকতো তাহলে করতে -4 ইন্টু -4 ইন্টু -4 ইন্টু -4, এটা তোমরা জানো বেসিক জিনিস। এবার দেখো এখানে 2 রয়েছে তাই দুবার -4 গুণ করলাম, তার মানে এবার বাইরে বেরোলে কী হবে, মাইনাসে মাইনাসে কী হয় গুণের ক্ষেত্রে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 4 16 +16 বা 16, আমরা প্লাস চিহ্নটাকে বসাতেও পারি নাও বসাতে পারি, কোনো ব্যাপার না, যে কোনো সংখ্যার আগেই প্লাস থাকে, তাই +16 বা 16। এরপর দেখো √16, রুটের মধ্যে যদি 16 রাখি সেটাকে আমি কিভাবে বলতে পারি, দুভাবে বলতে পারি। কিভাবে, একটি রুট দিলাম, দিয়ে ভেতরে কি হতে পারে +4 গুণ +4, আমরা √16কে বলতেই পারি 4 4 16 +4 গুণ +4, তাহলে দুটো +4 আছে বলে তাই একটা +4 বাইরে বেরিয়ে আসলো, দেখতে পাচ্ছ তোমরা। আবার আরেকবার কি বলতে পারি, √16কে কীভাবে বলতে পারি, রুটের মধ্যে -4 গুণ -4, এটাও বলতে পারি। কেন বলতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 4 4 16, তাহলে তো √16ই হচ্ছে, তাই না। এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর 4 4 16, তার মানে √16কে আমরা এটা বলতে পারি তো, -4 ইন্টু -4। এবার যদি জিনিসটা আমি এইভাবে দেখি যে দুটো -4 ভেতরে আছে, তার মানে একটা -4 বাইরে চলে আসবে, ঠিক তাই একটা -4 বাইরে চলে আসলো, দেখলা তোমরা, দুটো -4 ভেতরে রয়েছে তাই একটা -4 বাইরে চলে আসলো। তাহলে কি দেখলাম, √16কে একবার কি দেখলাম +4 বাইরে আসলো, আর একবার কি দেখলাম -4 বাইরে আসলো, তার মানে আমরা কি বলতে পারি, অতএব √16 = +-4। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো বুঝে করবে, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, তোমরা ঠিক এইরকমভাবে জিনিসটা টুকে নেবে, টুকে নিয়ে তারপরে এরকমভাবে জিনিসটা করবে, এবং জিনিসটা অবশ্যই বুঝে নিয়ে, এটাই আমি করেছি 3-এর খ বলে এটাই সমাধান, তোমরা ঠিক এরকমভাবে জিনিসটা করবে। কেন হলো আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওতে এই সুবিধা, তোমরা বারবার ভিডিওটা দেখতে পারো, দেখে অঙ্ক শিখতে পারো, অঙ্ক শিখে করবে, বারবার একই কথা বলা, অঙ্ক শিখে করতে হবে। তোমরা সায়েন্স নিয়ে পড়ো কি আর্টস নিয়ে পড়ো, তোমাদের অঙ্কটা কিন্তু আগামী দিনেও কাজে লাগবে, তাই অঙ্কটা শিখতে হবে, অঙ্কটা শেখো, দেখো আগামী দিনে সরকারি চাকরি পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো কাজে আসবে, ঠিক আছে। তো অঙ্ক শেখাটা সবথেকে বড় কথা, তোমরা উত্তরগুলো করবে সাথে শিখে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, 3-এর গ, তাই তো, যখন দুটি অমূলদ সংখ্যা √5 ও 2√5, আমি দুটি অমূলদ সংখ্যা নিয়েছি, কি কি নিয়েছি, √5 নিয়েছি এবং 2√5 নিয়েছি, এই দুটোই অমূলদ সংখ্যা, আমি ক্লাসে শিখিয়েছি এগুলো, এখন এত ডিটেলসে আমি এখানে বলবো না। তো আমি দুটি অমূলদ সংখ্যা নিয়েছি, √5 ও 2√5। তো দেখো অমূলদ সংখ্যা দুটোকে যদি আমি গুণ করি, তোমরা কিন্তু 3-এর কোশ্চেনটা অবশ্যই আগে পড়ে নেবে, আমি কিন্তু ডাইরেক্ট সমাধান দেখাচ্ছি, তোমাদের কিন্তু কোশ্চেন দেখাইনি, তোমরা কিন্তু সমাধান করছো ডাইরেক্ট, ঠিক আছে। তো যখন দুটি অমূলদ সংখ্যা √5 ও 2√5, ঠিক আছে, এবার আমি গুণ করছি, দেখো √5 গুণ 2√5, আমরা গুণ করে কি পাবো, দেখো √5 গুণ করলে কি হয়, 5 হয়, আর 2 তো গুণই রয়েছে, তাই 2-এর 2 গুণ রইল, মানে যে কোনো সংখ্যা যখন রুটের মধ্যে থাকলো, দেখা গেলো √3 গুণ √3 যদি এরকম হয়, তাহলে কি হবে, √3 গুণ করলে কি হয়, 3 হয়, তাই তো। তাই যেমন এখানে তেমন √5 গুণ করলে কি হবে 5, আর 2 এখানে যেমন আছে 2 থাকবে, মানে 2 এর সাথে তো √5 গুণের সম্পর্ক, তাই গুণ রইল, তাহলে 5 2 10, তাহলে কি √5ও একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা। কেন এটা অমূলদ সংখ্যা সেটা চ্যাপ্টারে আমি বুঝিয়েছি, আমার ক্লাসে আমি এটা শিখিয়েওছি, আমার স্টুডেন্টরা জানে। তো এভাবেই অমূলদ সংখ্যা হয়, মানে তোমরা তো জানো মূলদ সংখ্যা কাকে বলে, p/q আকারে যাকে প্রকাশ করা যায়, তাই তো। কিন্তু √5কে p/q আকারে প্রকাশ করা যায় না, কারণ একে আমরা যখন বের করব রুটের বাইরে, তখন আমরা নিচে অসীম জিনিস দেখতে পাবো, ঠিক এই কারণে এটি মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা, এটাও ঠিক তাই অমূলদ সংখ্যা, তাই তো। √5কে আমরা যখন ভাঙবো, আমাদের ভাঙাটা আমি শিখিয়েছি ক্লাসে, এইরকমভাবে যদি আমরা ভাঙি 2 2 প্রথমে কি করব, এইভাবে যে ভাঙানোর ব্যাপারটা, সেটা এখন করতে গেলে এখানে অনেকটা জায়গা লাগবে, তো এইভাবে জিনিসটা হয় আর কি। তোমরা জিনিসটা জাস্ট বুঝে নাও যে রুট একটা জিনিস নিয়েছি, √5 এটা অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, দুটো গুণ করে 10 বেরোলো, 10 একটি মূলদ সংখ্যা, তাই তো। তাহলে কি দেখলাম, দুটো অমূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা হলো। তারপর তোমরা এরকম উত্তর লিখবে, অতএব দিয়ে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা কিন্তু হবে না, সবসময় কি হচ্ছে, হলো না তো, এখানে দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হলো, তাই সর্বদা অমূলদ সংখ্যা হবে না। 10 তো একটা মূলদ সংখ্যা, 10কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, কারণ 10-এর নিচে 1 রয়েছে, তো 1 দেওয়াও যায় না দেওয়াও তাই, এই জন্য এটা এরকম হলো। দেখো তোমাদের 4-এর ক দেখতে পাচ্ছ, 4-এর ক আমি সমাধানটা করেছি,
4 কয়ে তোমাদের যে চিত্রটা আঁকতে হবে, যে বলেছে না √3 তোমরা দেখাও আর কি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে √3 তোমরা দেখাবে। তো আমি জিনিসটা করাচ্ছি। স্কেল কম্পাস আমার কাছে রয়েছে, এই যে স্কেল কম্পাস চাঁদা সবই রয়েছে, আমি সবই কাছে রেখেছি। ঠিক আছে, এবার জিনিসগুলো নিয়ে আমি করাচ্ছি, তোমরা ভালো করে বুঝবে। দেখো প্রথমে কি করব, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে আমরা প্রথমে 4 ক বলে হেডিং করে নেবো এখানে। ঠিক আছে, 4 ক বলে হেডিং করে নেব। দেখো আমরা প্রথমে এরকম একটি দাগ টেনে নেব, নিলাম দাগ টেনে। ঠিক আছে, এবার কি করব, দেখো 2 একক করে নেব, দুটো করে ঘর নেব, এটা 1 একক বলবো। দেখো এই একদম এই জায়গা থেকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে 1 ঘর, এই যে 2 ঘর, এই 2 ঘর নিয়ে আমি 1 একক বানাবো। তাহলে এইটুকু হচ্ছে 1 একক। ঠিক আছে, তাহলে এই যে 2 থেকে 4 এইটুকু আর 1 একক, এই 4 থেকে 6 আর 1 একক, 6 থেকে 8, 8 থেকে 10, বুঝতে পারছো কি করছি, 10 থেকে 12, মানে আমি 2 ঘরকে 1 একক বানালাম। ঠিক আছে, এবার আমি কি করতে পারি, আমি এখান থেকে করব। তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি এখানে আমি যদি 0 বলি তাহলে এদিকে কি বলবো, -1 -2, তাই তো? এভাবে জিনিসটা হচ্ছে -1 -2 -3, এভাবে যাবে। আর যদি এদিকে যায় কি হবে, +1 2 3 4, প্লাস দিলেও হয় না দিলেও হয়, আমরা সবাই জানি। তো আমরা এই 0-র এখান থেকে কি করব, 0-র এখান থেকে 0কে এই দিক থেকে, এই যে 1, যেখানে 1 নিয়েছি এখান থেকে আমরা 90 ডিগ্রি চাঁদার সাহায্যে এঁকে নেবো। দেখো একদম মিডিল করে বসাবো। ঠিক আছে, একদম মিলিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি কোথায় আছে, এই যে 90 ডিগ্রির বিন্দু, তাই তো? এই 90 ডিগ্রির বিন্দু অবধি আমরা পুরোটা নেব না, আমরা স্কেলটাকে বসাবো 1-এর সোজাসুজি এরকমভাবে। ঠিক আছে, বসালাম, বসিয়ে আমরা কি করব, আমরা 2 ঘর নেব। দেখো 2 ঘর, এই যে যদি 2 ঘর নিই, এখানে 2 থাকছে, তার মানে কি 2 ঘর কত এখানে, তাই তো? তাহলে এই 2 ঘর আমরা টেনে দেবো। দেখলা কীভাবে টেনে দিলাম? এরপর কি করবে, এই দুটোকে যোগ করে দেবে। আমরা √3 কিন্তু জিনিসটা করছি, √3 কী করে বেরোবে, এখান থেকে এটুকু এবার মিলিয়ে দিলে হলো। দেখো এই ধরনের যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, আর এটা কি হবে, √2। যদি √2 এটা হয় তাহলে এটা 1, এটা 1, 90 ডিগ্রির ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে কি করবে, দেখো এরপরে চাঁদাটাকে এইখানে বসাবে, এইখানে চাঁদাটাকে বসাবে, ভালো মতো মাপ করে একদম সুন্দর করে বসাবে। দেখো এবার এখানে 90 ডিগ্রি কোথায় পাচ্ছি, এই দেখো 90 ডিগ্রির বিন্দু দেখেছো তোমরা, 90 ডিগ্রির বিন্দু দেখতে পেয়েছো। এবার 90 ডিগ্রি বিন্দুর এখানে গিয়ে আমরা কিন্তু 2 ঘর নেবো, আমরা 2 ঘরকে 1 একক ধরেছি না, তাহলে দেখো আমরা 2 ঘর নেব। এই যে দেখো 7 থেকে যদি 2 ঘর নিই তার মানে 5 পর্যন্ত নেবো, এখান থেকে যে 2 ঘর মানে 5, আর এটা অবশ্যই কিন্তু সোজা থাকতে হবে, এই যে দেখছো এই যে সোজাটা রয়েছে সোজা থাকতে হবে। 2 ঘর মানে 1 ঘর, এই যে 2 ঘর, 2 ঘর এখানে নিলাম। ঠিক আছে, এবার এই 2 ঘর আমরা কি যোগ করে দেবো, দেখো যোগ করে দিলাম, 2 ঘর যোগ করে দিয়েছি। এরপর এই নিচের সাথে এটাকে জুড়ে দেবো, জুড়ে দিলাম। এটুকু তোমরা বুঝতে পারলে কি করলাম। দেখো এই দুটো তো 2 ঘর নিয়ে 1 একক, এটাও ঠিক 2 ঘর নিয়ে 1 এককই তো হয়েছে। তাহলে যদি এখান থেকে এটুকুর মান 1 হয় তাহলে এখান থেকে এটুকুর মানও 1ই তো হবে। আর এটা যদি 1 হয়, এটা যদি √2 হয় তাহলে এটা হবে √3। বোঝা গেল, আমরা √3 পেয়েছি। এবার এটাকে আমরা কম্পাসের সাহায্যে দেখো কি করব, কম্পাসের এখানে একটা বিন্দু বসাবো আর এইখানে নেব, নিয়ে জিনিসটাকে আমরা কি করব, এইভাবে এই যে মিশিয়ে দিলাম, এই যে মেশালাম জিনিসটা দেখলে, এইটাকে আমরা কি লিখব, কিউ বলবো, কিউ। আশা করি তোমরা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমি কি করলাম। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটাকে এ বলতে পারি, এটাকে কি বলতে পারি বি, এটাকে কি বলতে পারি ডি, তাই তো? আর এটাকে আমরা ও নাম দিতে পারি। এটুকু জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করে এরকমভাবে জিনিসটা করবে। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার নতুন করে চালিয়ে বারবার করে দেখবে।
এই জিনিসটাকে তোমরা করে নেবে, সবার আগে 4-এর ক লিখবে, করে এই জিনিসটা এভাবে করে নেবে। এরপরে কি লিখবে, ঠিক তার নিচে এরমভাবে লিখবে। দেখো কি লিখবে এখানে, এটাকে আমি দেখো এখানে ও এ সমান সমান এ বি সমান সমান 1। তোমাদেরকে একটা সাইডে নিয়ে আসি এটাকে, ঠিক আছে, সাইডে আনলাম। দেখো আচ্ছা, এবার দেখো তোমরা প্রথমে তো এটা এঁকে নিয়েছো সবাই, ঠিক আছে। এরপরে কি করবে, লিখবে এই যেরকমটা আমি লিখেছি ঠিক এরকমভাবে জিনিসটা লিখবে। দেখো এখানে ও এ সমান সমান এ বি সমান সমান 1 একক এবং এ বি লম্ব ও এ। অতএব অতিভুজ ও বি সমান সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুটের মধ্যে রয়েছে একক সমান সমান √2 একক। তোমরা জিনিসটা দেখে থেকে সুন্দরভাবে টুকে নাও, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি কত পর্যন্ত আছে জিনিসটা। ভালো করে তোমরা আগে দেখে দেখে করো, দিয়ে লাস্টে আর একটা লাইন আছে এই পর্যন্ত। এই জিনিসটা তোমরা নিজেদের মতো করে টুকে নাও, ভিডিওটা পজ করে। আশা করি তোমরা পজ করে জিনিসটা টুকে নিয়েছো। এবার বলছি কিভাবে হলো। দেখো ও এ সমান সমান এ বি সমান সমান 1, তাই না? দেখো এই যে ও এ কোথায় গেল, এই যে ও এ এ বি এই দুটো তো সমান, তাই না? ও এ এ বি, কারণ ও এ 1 এ বিও তো 1, তাই আমি তাই লিখেছি ও এ সমান সমান এ বি সমান সমান 1 একক। এবং এ বি লম্ব ও এ, দেখো এ বি লম্ব কার ওপর আছে, ও এ। এই যে ও এর ওপরে এ বি লম্ব রয়েছে না, লম্ব মানে কি 90 ডিগ্রি রয়েছে, এই যে 90 ডিগ্রি ও এর ওপরে এ বি লম্বটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তারপরে কি দেখতে পাবে, অতিভুজ ও বি সমান সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপর √2। এই যে √2টা যে আমি করলাম কিভাবে আসলো, দেখো √2 কিভাবে করলাম, √2 কিভাবে করলাম, এই যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এই দুটোকে আমি যখন রুটের মধ্যে রাখবো, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার যোগ করে যখন রুটের মধ্যে রাখবো তখন √2 হয়। ঠিক সেই জন্য এরকম করেছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √2 একক। আবার বিডি সমান সমান 1 একক এবং বিডি লম্ব ও এ ও বি। দেখো বিডি লম্ব ও বি, এটাও তো লম্বই রয়েছে, এটাও তো 90 ডিগ্রির মতনই কাজ করছে। দেখো এই যে ও বির ওপরে বিডি একটা লম্ব, তাই আমি তাই লিখলাম বিডি লম্ব ও বি। অতিভুজ ওডি সমান সমান √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই যে এই √3 কীভাবে আসলো, এটার ক্ষেত্রে আমি কি করেছিলাম 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুটের মধ্যে রাখলে কি হচ্ছে √2 হচ্ছে। এটার ক্ষেত্রেও তাই √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার পুরোটা রুটের মধ্যে রাখলে দেখো √3 হয়, তাই হয় না? এই যে আমি যদি এরকম করি যে √2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এই পুরোটাকে যদি রুটের মধ্যে রাখি, রুটের বাইরে কী বেরো, রুটের মধ্যে আমি তাহলে কী পাচ্ছি, দেখো রুটের মধ্যে কী পাচ্ছি, √2 স্কোয়ার 2 আর 1 স্কোয়ার 1, তাহলে কী পাচ্ছি 2 + 1 3, তাহলে √3 পাচ্ছি না, তাই এটা √3 হলো। আশা করি বুঝতে পেরেছ। এরপর কি লিখেছে, এখন 0 বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যার সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে সংখ্যা রেখাকে এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই যে কিউ বিন্দুতে ছেদ করেছে। ও কিউ সমান সমান √3, ও কিউ সমান সমান এই দেখো ও কিউ সমান সমান √3, তাই তো? এই দুটোর মান নিশ্চয়ই সেম হবে, তাই তো? আমরা যদি জিনিসটা মাপি ঠিক ওই রকমই হবে। তাহলে √3কে সংখ্যা রেখা স্থাপন করলে কিউ বিন্দু পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর পরেরটা আমি করাই ভিডিও। দেখো 4-এর খ উত্তর বলে তোমরা কি করবে, উত্তর বলে এরকম 13/6, 14/6, 15/6, ঠিক আছে, এভাবে করে নেবে। এবার এগুলোকে ভেঙে নেবে, ঠিক আছে। দেখো 13/6কে ভাঙলে কী পাবো, 2 × 1/6। 14/6কে ভাঙলে কী পাবো, কীভাবে পাচ্ছি, এটা 13কে তোমরা 6 দিয়ে ভাগ করবে অবশ্যই, এটা তো সোজা জিনিস। 6 × 2 = 12, 1 থাকছে, একটা উপরে যাচ্ছে, নিচে 6 চলে আসছে, এভাবে তো জিনিসটা হচ্ছে, তাই না? এভাবে তোমরা জিনিসটাকে ভেঙে নেবে, ঠিক আছে। ভেঙে এরকম পাবে 2 × 1 = 6, 2 × 2 = 6, 2 × 3 = 6 হয়ে গেল। তারপর এরকম মাঝামাঝি একটা দাগ টানবে। আমি এই পাশে করেছি, এটা কিন্তু তোমরা পাশা করবে না, তোমরা মিডিলে করবে। মিডিলে এরকম একটা দাগ টেনে নেবে, স্কেল দিয়ে এরকম একটা দাগ টেনে নেবে, ঠিক আছে। দেখো দাগ টেনে নেওয়ার পর আমি কি করব, 3টে করে ঘর নেব 1 একক করে। তোমরা চাইলে 2টো ঘরও নিতে পারো, একটা ঘরও নিতে পারো। 3টে ঘর নিলে একটু বড় বড় জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো
এখান থেকে এটুকু 1 ঘর 2 ঘর 3 ঘর নিয়ে 1 একক, 1 ঘর 2 ঘর 3 ঘর নিয়ে 1 একক, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 1 একক, 1 ঘর 2 ঘর 3 ঘর 1 একক, এভাবে করে তিনটে ঘর নিয়ে আমি একটা একক করেছি। এবার কি করলাম, এই 2 এর পর থেকে এই যে এখানে লিখলাম -1, এখানে 0 থাকবে, 0 এর দিকে -1, 0 এর দিকে কী হবে +1 +2 +3 এভাবে চলবে। তাহলে দেখো এখান থেকে এটুকু 1, এখান থেকে এটুকু 2 হলো। এবার 2 আর 3কে আমি ভাঙছি, দেখো 2 আর 3কে আমি 6 ভাগে ভাগছি, দেখো দেখো 6 ভাগে ভাঙবো। দেখো এবার দেখো এই যে 1 পর্যন্ত 1 হলো, আবার 0 থেকে 1-এর মাঝখানে আবার একটাকে ভাঙলাম, ঠিক আছে। তার মানে এই যে 0.5 0.5 0.5 0.5 0.5 0.5 ভেঙে আমি 6টা খণ্ডে ভাঙলাম জিনিসটাকে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, তাই তো। 6 ভাগে ভাঙলাম, ভেঙে এরপর কি করব, এবার দেখো কি বলেছে। প্রথমে 0 বিন্দুর ডান দিকে OA = 1 একক নিলাম, তাই তো। OA আমি যদি নিই, OA এখান থেকে আমি যদি বলি এটা O, এটা A, এটা B, এটা C, এভাবে আমরা নিতেই পারি। তাহলে 0 বিন্দুর ডান দিকে OA 1 একক নিলাম, OA এটা কি 1 একক নিলাম। OB 2 একক, এখানে O থেকে B, দেখো O থেকে B 2 একক, তাই তো। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে 1 আর 1 2 একক। আর OC 3 একক, OC 3 একক, তাই তো। এখান থেকে যদি নিই, এই যে 3 একক। এবার দেখো BC-কে সমান 6 ভাগে ভাগ করলাম, BC-কে কি করলাম সমান 6 ভাগে ভাগ করলাম, এই যে 1 2 3 4 5 6, এই যে BC-কে 6 ভাগে ভাগ করলাম। তাহলে দেখো তাহলে কি BP 1/6, যে B থেকে P এটা কি হবে, এই যে 6 ভাগ, টোটাল 6টা ভাগের তো একটা ভাগ, এই যে একটা ভাগ না। তারপর কি লিখেছি BQ 6/2, এই যে BQ, এই যে B থেকে Q মানে কি 2 ভাগ, তো এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, 2 ভাগ কত ভাগের 6 ভাগের, এই যে টোটাল 6 ভাগের 2 ভাগ। BR দেখো B থেকে R, এখান থেকে BR কয় ভাগ 1 2 3 ভাগ, কত ভাগের মধ্যে 6 ভাগের মধ্যে, যে এখান থেকে 6 ভাগের 3 ভাগ। ঠিক এরকমভাবে BS, এই যে B থেকে S কত ভাগ 1 2 3 4, 4-এর 6 একক। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা। এবার দেখো যেটা আমি করেছি, OP = OB + BP = 2 + 1/6 একক = 13/6 একক। তোমরা এইভাবে জিনিসটা লিখে নেবে, তোমরা জিনিসটা লিখে নাও, এইভাবে খাতার মধ্যে লিখে নেবে। আশা করি তোমরা লিখে নিয়েছো পজ করে ভিডিওটা। তো এইভাবে জিনিসগুলো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 2 + 1/6 1/6 একক, OQ OB + BQ 2 + 2/6। বুঝতে পারছো তোমরা, এই যেমনভাবে জিনিসটা ছিল আর কি, এই যে যেরকমভাবে জিনিসটা ছিল আর কি, তাই তো। তার মানে এখানে এরকমভাবে জিনিসটা হচ্ছে, তা তোমরা এভাবে জিনিসটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা এই অঙ্কটা এভাবেই হবে, তোমরা জিনিসটা টুকে নেবে, ঠিক আছে। যে ওই পেছনের পেজেই রয়েছে, তো 13/6 14/6 15/6 মূলত সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করে PQR বিন্দু পেলাম, তাই না। PQR বিন্দু পেলাম না, দেখো এই যে PQR, এই যে বিন্দুগুলো পেলাম। তো এই ছিল আজকের অঙ্কের ভিডিও। তো লাস্টের অঙ্কটা এভাবেই হবে। তো আশা করি অঙ্ক যে পুরো সবকটা অঙ্ক করালাম তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু জিনিসটা আমি বুঝিয়েছি বলে এত বড় লেগেছে, না হলে যদি শুধু উত্তরগুলো দিয়ে দিতাম তোমরা খুব তাড়াতাড়ি করতে। আমার উদ্দেশ্য শুধু উত্তর দেওয়া নয়, যাতে তোমরা বুঝতে পারো, বুঝে করতে পারো। ভিডিওটা শেয়ার করবে, তোমাদের যাদের টিউশন নেই তারা যাতে এই ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝে নিজেরা করতে পারে। তো এটাই বলার। আজকের এই অঙ্কের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যাদের দরকার, সত্যি দরকার, যাদের টিউশন নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব মানে কি বলে, এটা ভালো একটা তাদের জন্য। যাই হোক, তোমরা ভিডিওটা দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।